সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের আলোচনার বিষয় চণ্ডীদাস সমস্যা। আপনারা জানেন, মধ্যযুগের বাংলা কবিদের মধ্যে চণ্ডীদাসের নাম অতি প্রসিদ্ধ। একদিকে তার পদাবলীর রস আবেদন, অন্যদিকে স্বয়ং চৈতন্যদেব কর্তৃক তার পদের রস আস্বাদন তাকে সমসময়ে বেশ জনপ্রিয় করেছিল। দীর্ঘকাল বাঙালি, বলা ভালো কয়েক শতাব্দী জুড়ে বাঙালি তার পদ আস্বাদন করে এসেছেন। একসময় ধারণা করা হয়েছিল যে চণ্ডীদাস বোধহয় একজনই কবি, কিন্তু 1323 বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্ত রঞ্জন রায় বিদ্যোৎবল্লভ কর্তৃক প্রকাশিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রকাশের পর থেকে চণ্ডীদাস সম্পর্কে সংশয় দেখা দিতে শুরু করে। আরও পরবর্তীতে 1341 বঙ্গাব্দে মনীন্দ্রমোহন বসু যখন দীনচণ্ডীদাসের পদাবলীর সন্ধান দেন, তখন থেকেই চণ্ডীদাস সমস্যা বাংলা সাহিত্যে বেশ জোরালোভাবে দেখা দিতে শুরু করে। আজকে আমরা সেই চণ্ডীদাস সমস্যা বিষয়ে আলোচনা করব। এই বিষয়টি মধ্যযুগের বাংলার সাহিত্য ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সূত্রে আজকে আমাদের আলোচনায় যে বিষয়গুলি উঠে আসবে, সেই বিষয়গুলি হল প্রাগাধুনিক বাংলা সাহিত্যের বিবিধ সমস্যা, বাংলা সাহিত্যে চণ্ডীদাসের আবির্ভাব, চণ্ডীদাস সমস্যার উৎপত্তি, চণ্ডীদাস সমস্যার স্বরূপ, শ্রীকৃষ্ণ কীর্তন ও পদাবলীর পার্থক্য এবং চণ্ডীদাস সমস্যার সমাধান সূত্র। আমরা প্রথমেই প্রাগাধুনিক বাংলা সাহিত্যের বিবিধ সমস্যা সম্পর্কে আলোকপাত করব। আপনারা জানেন যে মধ্যযুগের কবিরা আধুনিক যুগের কবিদের তুলনায় আত্মপ্রচারে বা নিজের নামে কাব্য প্রচারে কিছুটা কুণ্ঠাবোধ করতেন। তারা সবসময় যে নিজের নামে বা নিজের আত্মকাহিনী লিপিবদ্ধ করে যেতেন এমনটা নয়। তাছাড়াও আমরা যখন কোনো কবির পুঁথি বা মূল কাব্যগ্রন্থ পেয়ে থাকি, তাতে হয়তো কোথাও কোথাও আত্মজীবনীর অংশটি খণ্ডিত আকারে পাওয়া যায়। এইসব কবিদের ক্ষেত্রে তাদের পরিচয়, জন্মস্থান বা তাদের রচনাকাল সম্পর্কে ধারণা করা বেশ কঠিন। আবার অনেক সময় এও দেখা যায় যে কোনো কোনো প্রসিদ্ধ বা জনপ্রিয় কবির আড়ালে অনেকেই সেই নাম ব্যবহার করে তাদের নিজেদের রচনাগুলিকে সমসময়ে বেশ জনপ্রিয় করে তুলতে চেয়েছেন। তাই কোন কবি কখন জন্মেছিলেন, কোন কবির প্রকৃত নাম কি, কোন কবি কোন সময়ে তার কাব্য রচনা করেছিলেন, তার আত্মপরিচয় বা কি, এই সংক্রান্ত নানা জটিল সমস্যা প্রাগাধুনিক বাংলা সাহিত্যের অঙ্গ বলে আমরা ধরে নিতে পারি। প্রাগাধুনিক বাংলা সাহিত্যে এরকম বিবিধ সমস্যা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সমস্যা হলো কৃত্তিবাস সমস্যা, চণ্ডীদাস সমস্যা, জ্ঞানদাস সমস্যা, বিদ্যাপতি সমস্যা, গোবিন্দ দাস সমস্যা এবং অন্যান্য আরও বহুবিধ কবিদের নিয়েও এরকম অনেক সমস্যা রয়েছে। এরপর আমরা যে বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করব তা হলো বাংলা সাহিত্যে চণ্ডীদাসের আবির্ভাব কোন সময়ে হয়েছিল। চণ্ডীদাস সমস্যা আলোচনার জন্য এই প্রসঙ্গটি ভীষণ জরুরি একটি প্রসঙ্গ বলে আমরা মনে করি। আমরা দেখতে পাচ্ছি যে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ চণ্ডীদাসের পদের উল্লেখ করেন। সেখানে তিনি বর্ণনা করেন যে পুরীধামে যখন চৈতন্যদেব অবস্থান করছিলেন, তখন তিনি প্রত্যহ বিদ্যাপতি, জয়দেব আদি কবির সঙ্গে চণ্ডীদাসের পদও আস্বাদন করতেন। 1858 সালের বৈশাখ মাসের বিবিধার্থ সংগ্রহ পত্রিকায় আমরা চণ্ডীদাসের কবিত্ব সম্পর্কে প্রথম জানতে পারি। বলা বাহুল্য
এই পত্রিকাটির সম্পাদক ছিলেন প্রাচ্যবিদ রাজেন্দ্রলাল মিত্র মহাশয়। এর পরবর্তীতে হরিমোহন মুখোপাধ্যায়ের কবিচরিত এবং মহেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বঙ্গভাষার ইতিহাসে চণ্ডীদাসের উল্লেখ রয়েছে। পরবর্তীতে বাংলা সাহিত্যের একেবারে প্রথম দিকের যে ইতিহাস, অর্থাৎ আমরা রামগতি ন্যায়রত্নের ইতিহাসের কথা বলছি, রামগতি ন্যায়রত্নই সর্বপ্রথম চণ্ডীদাস সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন তার বাঙ্গালা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রস্তাব গ্রন্থে। এইভাবে বাংলা সাহিত্যের বিবিধ পর্যায়ে আমরা চণ্ডীদাসের নামোল্লেখ পেয়ে থাকি। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি এই আলোচ্য বিষয়ের মূল প্রশ্ন। আমরা দেখে নেব যে চণ্ডীদাস সমস্যা বলতে আমরা ঠিক কি বুঝি। ঊনবিংশ শতাব্দীর সাহিত্য গবেষণার প্রধান সমস্যা বিদ্যাপতি সমস্যা। ঊনবিংশ শতাব্দীতে যারা বাংলা সাহিত্যের ইতিহাস রচনা করেছেন বা বাংলা সাহিত্যের সম্বন্ধে একাধিক প্রবন্ধ বিভিন্ন পত্রপত্রিকায় রচনা করেছেন, তাদের মূল আলোচনাতে যে বিষয়টি উঠে এসেছিল তা হচ্ছে বিদ্যাপতিকে নিয়ে, বিদ্যাপতির রচনা, বিদ্যাপতির জীবন ইত্যাদি নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছিল সেই সমস্যা তারা লিপিবদ্ধ করেছেন। কিন্তু বিংশ শতাব্দীর একেবারে শুরুর দিকে যখন 1916 সালে বসন্তরঞ্জন রায় বিদ্যোৎবল্লভ শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থ প্রকাশ করলেন, তারপর থেকেই সাহিত্য গবেষণার মূল আলোচ্য বিষয় সরে দাঁড়ালো চণ্ডীদাস সমস্যার দিকে। এই সময় থেকেই চণ্ডীদাস সমস্যা বিষয়টি নিয়ে একাধিক প্রাজ্ঞজন নানান মতবাদ বা নানান প্রবন্ধ রচনা করেছেন। তাদের রচনা বা তাদের যে মতবাদ, সেই মতবাদকে আমরা যদি লক্ষ্য করি তাহলে এটুকু বুঝতে অসুবিধা হয় না যে চণ্ডীদাস সমস্যা বাংলা সাহিত্যের অন্যতম একটি বিতর্কিত সমস্যা। এবং আমরা আগেই বলেছি যে এই সমস্যার উদ্ভবই হচ্ছে 1916 সালে, যখন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্তরঞ্জন রায় বিদ্যোৎবল্লভ সম্পাদিত শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি প্রকাশিত হচ্ছে। সেই সময় থেকেই বাংলা সাহিত্যের ইতিহাসকারদের মনে একটি প্রশ্ন দানা বাঁধতে শুরু করে, তা হলো কবি চণ্ডীদাস ও শ্রীকৃষ্ণ কীর্তন রচয়িতা বড়ু চণ্ডীদাস অভিন্ন নাকি তাঁরা পৃথক ব্যক্তি। 1340 বঙ্গাব্দে দ্বিজ চণ্ডীদাস নামাঙ্কিত রাধার কলঙ্ক ভঞ্জন নামক একটি পুঁথি প্রকাশিত হয়। এই পুঁথিটি সংগৃহীত হয়েছিল চট্টগ্রাম থেকে। এর পরবর্তীতে ঠিক 1 বছর পরেই মনীন্দ্রমোহন বসু দীনচণ্ডীদাসের পদাবলী আবিষ্কৃত করেন এবং তাঁর আবিষ্কৃত এই পদগুলি চণ্ডীদাস সমস্যাকে আরও জটিল করে তুলেছে, আরও দুরূহ করে তুলেছে। তাহলে আমরা যদি চণ্ডীদাস সমস্যা কেন্দ্রিক মূল প্রশ্নাবলীগুলিকে চিহ্নিত করতে চাই, তাহলে কোন প্রশ্নগুলিকে চিহ্নিত করব? আমাদের বিচারে চণ্ডীদাস সমস্যার মূল প্রশ্ন মূলত 6টি। এই প্রশ্নগুলি হল: চণ্ডীদাস কয়জন ছিলেন? চণ্ডীদাস চৈতন্য পূর্ববর্তী না চৈতন্য পরবর্তী? কারণ আমরা জানি যে স্বয়ং চৈতন্যদেব চণ্ডীদাসের পদ আস্বাদন করতেন। তাহলে এখান থেকেই আরেকটি প্রশ্ন উত্থাপিত হয়, তা হলো চৈতন্যদেব কোন চণ্ডীদাসের পদ আস্বাদন করতেন? শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা চণ্ডীদাস আর পদকর্তা চণ্ডীদাস কি একই ব্যক্তি? যদি তারা অভিন্ন না হন, যদি একাধিক চণ্ডীদাস হন, তাহলে আদি চণ্ডীদাস আমরা কাকে বলতে পারি? এবং বিভিন্ন চণ্ডীদাস যাকে আমরা সাহিত্যের ইতিহাসে পড়ে থাকি, যাদের কথা আমরা সাহিত্যের ইতিহাসে পড়ে থাকি, তাদের সময়কালী বা কখন? এই প্রশ্নগুলি মাথায় রেখে আমরা চণ্ডীদাস সমস্যা সম্পর্কে আরও একটু অগ্রসর হতে পারি। বাংলা সাহিত্যের বহুবিধ সমস্যার কথা আপনারা ইতোমধ্যে জেনেছেন। এই সমস্যাগুলির মধ্যে থেকে চণ্ডীদাস সমস্যা খুব গুরুত্বপূর্ণ কারণ এই সমস্যা নিরূপণের নিমিত্তে একটি সভা গঠিত হয়। সভাটি গঠিত হয় 1332 বঙ্গাব্দে বীরভূম সাহিত্য সম্মেলনে। এই সভার সভাপতিত্ব করেন হরপ্রসাদ শাস্ত্রী
এই সভার যারা সদস্য তারাও বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এই সভার অন্যতম সদস্য ছিলেন যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি। বলা বাহুল্য তাঁর রচিত চণ্ডীদাস জীবনী চণ্ডীদাস সমস্যা সমাধানে অনেকের সহায়ক হয়ে উঠেছে। সদস্য ছিলেন সতীশচন্দ্র রায়, ছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, অন্যতম সদস্য হিসেবে ছিলেন শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কারক বসন্তরঞ্জন রায় বিদ্যোৎবল্লভ, সদস্য ছিলেন বীরভূমের সাহিত্যরত্ন হরেকৃষ্ণ মুখোপাধ্যায় এবং মুহাম্মদ শহীদুল্লাহ। আমরা মুহাম্মদ শহীদুল্লাহ যে মতগুলি দিয়েছিলেন চণ্ডীদাস সমস্যা সম্পর্কে সেই মতগুলি যথাসময়ে বিস্তারিত আলোচনা করব। বলা বাহুল্য তার মতগুলি চণ্ডীদাস সমস্যা সমাধানের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। এরপর আমরা চণ্ডীদাস সমস্যার স্বরূপটি চিহ্নিত করতে পারি। আমরা জানি যে 1323 বঙ্গাব্দে শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশ করেন বসন্তরঞ্জন রায় বিদ্যোৎবল্লভ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, এবং এই গ্রন্থটি প্রকাশের পর থেকে এই কাব্যের ভাষা, রুচি ও রসের যে ধারা তার সঙ্গে দীর্ঘদিন প্রচলিত পদাবলীর চণ্ডীদাসের বিরাট পার্থক্য আমরা সহজেই অনুধাবন করতে থাকি। সেই অনুধাবনের ফলশ্রুতিতে আমাদের মনে ধারণা জন্মায় যে শ্রীকৃষ্ণ কীর্তনের কবি বরু চণ্ডীদাস ও পদাবলীর কবি দ্বিজ চণ্ডীদাস ভিন্ন কবি। পরবর্তীতে মনীন্দ্রমোহন বসু দেখান যে পদাবলীর চণ্ডীদাস তিনি দ্বিজ চণ্ডীদাস নন, তিনি আসলে দীন চণ্ডীদাস। বলা বাহুল্য পদাবলীর চণ্ডীদাস সম্পর্কেও নানান মতভেদ নানা সময়ে দেখা গিয়েছে। এর মধ্যে সবথেকে যেটা উল্লেখযোগ্য তা হলো সুকুমার সেনের এবং মনীন্দ্রমোহন বসুর মতামত। সুকুমার সেন ও মনীন্দ্রমোহন বসু দুজন চণ্ডীদাসের কথা বলেছেন। অন্যদিকে হরপ্রসাদ শাস্ত্রী ও সতীশচন্দ্র রায়ের মতে চণ্ডীদাস হলেন 3 জন। মুহাম্মদ শহীদুল্লাহ 3 জন চণ্ডীদাসের কথা বলেছেন। আমরা যথাসময়ে সেই চণ্ডীদাস কে কে তা আলোচনা করব। মুহাম্মদ শহীদুল্লাহের পরবর্তীতে বাংলাদেশের অন্যতম সাহিত্য ইতিহাসকার আহমদ শরীফের মতামতটিও ভীষণ গুরুত্বপূর্ণ। আহমদ শরীফ তার বাঙালি ও বাংলা সাহিত্য এই গ্রন্থের প্রথম খণ্ডে উল্লেখ করেছেন যে চণ্ডীদাস মূলত 3 জন। অনন্ত বরু চণ্ডীদাস, যে চণ্ডীদাসকে তিনি সর্বপ্রাচীন চণ্ডীদাস বলে উল্লেখ করেছেন। দ্বিতীয় চণ্ডীদাস তিনি চৈতন্য পূর্ব বা চৈতন্য সমকালীন কবি, এবং তৃতীয় চণ্ডীদাস দীন চণ্ডীদাস, যার সময়কাল 18 শতক বলে চিহ্নিত করেছেন আহমদ শরীফ। চণ্ডীদাস সমস্যার স্বরূপটি আশা করি আমরা অনুধাবন করতে পেরেছি, এবং আমাদের আলোচনায় উঠে এসেছে একাধিক চণ্ডীদাসের অস্তিত্ব। সেই অস্তিত্বগুলি কোন উৎসের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে তার উল্লেখ এখন প্রয়োজন। আমরা প্রথমেই দেখব আমরা যাকে প্রাক চৈতন্য যুগের বরু চণ্ডীদাস বলে চিহ্নিত করেছি, বা আমরা মনে করি যে যিনি বরু চণ্ডীদাস তিনি প্রাক চৈতন্য যুগের কবি, তার উৎস হিসেবে আমরা ব্যবহার করি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি। প্রাক চৈতন্য যুগের পদকর্তা চণ্ডীদাস বলে আমরা যাকে স্বীকার করি তার উৎস হচ্ছে বরু, দ্বিজ, দীন, আদি প্রভৃতি চণ্ডীদাসের ভণিতাযুক্ত একাধিক পদ। এবং আমাদের আলোচনায় উঠে এসেছেন আরও একজন চণ্ডীদাস যাকে আমরা বলি দীন চণ্ডীদাস। তিনি মূলত পালাগান রচয়িতা এবং তার সময়কাল হচ্ছে চৈতন্য পরবর্তী কোনো সময়ে তিনি জন্মগ্রহণ করেছেন বা তার কাব্য রচনা করেছেন। এর উৎস হিসেবে আমরা মনীন্দ্রমোহন বসু ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় সংগৃহীত দীনচণ্ডীদাসের পালাগানের পদাবলী গানকে চিহ্নিত করে থাকি। তাহলে আমরা দেখলাম যে মূলত চণ্ডীদাস সমস্যার সৃষ্টি হচ্ছে 3 জন চণ্ডীদাসকে কেন্দ্র করে। এরপর আমরা যার কথা বলবো তিনি হচ্ছেন মুহাম্মদ শহীদুল্লাহ। আমরা আগেই বলেছি যে চণ্ডীদাস সমস্যার সমাধানে মুহাম্মদ শহীদুল্লাহের মতগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময়ে পণ্ডিতগণদের আবিষ্কৃত যে তথ্যাদি
সেখান থেকে আমরা যে কজন চণ্ডীদাসের পরিচয় ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরলাম, তাদের মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তনকার চণ্ডীদাস সবচেয়ে প্রাচীন। মোহাম্মদ শহীদুল্লাহ একটি বিশেষ মন্তব্য করেন এই প্রসঙ্গে। তিনি বলেন, তার গ্রন্থ বাংলা সাহিত্যের কথা এই গ্রন্থের 2য় খণ্ডে, চণ্ডীদাস সমস্যার সমাধানের জন্য বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন আমাদের একমাত্র ধ্রুবতারা। শুধু তাই নয়, সাহিত্য পরিষদ পত্রিকায় 1343 সনে মুহাম্মদ শহীদুল্লাহ চণ্ডীদাস সমস্যা শীর্ষক একটি প্রবন্ধ রচনা করেন। আজকের আলোচনার যে বিষয়, সেই বিষয়টির জন্য এই প্রবন্ধটি ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা এই প্রবন্ধে তিনি পদাবলীর চণ্ডীদাস ও শ্রীকৃষ্ণ কীর্তনের চণ্ডীদাসের রচনা তুলনা করে দুজনের পৃথকত্ব প্রমাণ করেছেন। মুহাম্মদ শহীদুল্লাহ শ্রীকৃষ্ণ কীর্তন এবং পদাবলীর তুলনামূলক আলোচনা করতে গিয়ে বড়ু চণ্ডীদাসের ভণিতার বিশেষত্বের ওপর গুরুত্ব আরোপ করেছেন। সেখানে তিনি দেখিয়েছেন যে বড়ু চণ্ডীদাসের ভণিতায় কোথাও দ্বিজ চণ্ডীদাস বা দীন চণ্ডীদাসের উল্লেখ নেই। তাছাড়া সর্বত্র বড়ু চণ্ডীদাস গায়ে বা গাইল ইত্যাদি লিখে ভণিতা রচনা করেছেন, কোথাও ভনে, কহে ইত্যাদি ক্রিয়াপদ নেই। তৃতীয়ত, বড়ু চণ্ডীদাসের প্রদত্ত ভণিতা কখনো উপান্ত চরণে হয় না। আরও বেশ কতকগুলি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তিনি এই প্রসঙ্গে উত্থাপন করেছেন। তা হল, শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার পিতার ও মাতার নাম সাগর ও পদুমা। রাধার কোনো শাশুড়ি, ননদ বা সখীর নাম শ্রীকৃষ্ণ কীর্তনে নেই। বড়াই ছাড়া অন্য কোনো সখীকে রাধা সম্বোধন করেননি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। শ্রীকৃষ্ণ কীর্তনে চন্দ্রাবলী রাধার নামান্তর, রাধার প্রতিনায়িকা নয়। বড়ু চণ্ডীদাস তাঁর কাব্যে সর্বত্র প্রেম অর্থে নেহ বা নেহা ব্যবহার করেছেন। শ্রীকৃষ্ণ কীর্তনে কেবলমাত্র 4টি জায়গায় পীড়িতি শব্দের প্রয়োগ আছে, যার অর্থ প্রীতি বা সন্তোষ। বড়ু চণ্ডীদাস কখনো রাধার বিশেষণ হিসেবে বিনোদিনী এবং কৃষ্ণ অর্থে শ্যাম বা শ্যাম ব্যবহার করেননি। শ্রীকৃষ্ণ কীর্তনে রাধা গোয়ালিনী মাত্র, রাজকন্যা নন। বড়ু চণ্ডীদাসের কাছে ব্রজবুলি অপরিচিত। বড়ু চণ্ডীদাসে সখীকে সম্বোধন করে কোনো পদ রচিত হয়নি। এই কতকগুলি প্রসঙ্গের অবতারণা করে মুহাম্মদ শহীদুল্লাহ সিদ্ধান্ত করেছেন যে বড়ু চণ্ডীদাসের নামাঙ্কিত বেশ কিছু বিক্ষিপ্ত পদ থাকলেও শ্রীকৃষ্ণ কীর্তনের বাইরে বড়ু চণ্ডীদাসের কোনো পদ নেই। বড়ু চণ্ডীদাস বিক্ষিপ্ত কবিতা হিসেবে কোনো পদাবলী রচনা করেননি। তিনি যে সমস্ত প্রসঙ্গের অবতারণা করেছেন, তার ভিত্তিতে আমরা অতঃপর শ্রীকৃষ্ণ কীর্তন ও পদাবলীর চণ্ডীদাসের পার্থক্য নিরূপণ করে নিতে পারি। আমরা প্রথমেই পদকল্পতরুর 851 সংখ্যক পদটি একটু লক্ষ্য করব, যে পদটির আরম্ভ হয়েছে এইভাবে: বিধির বিধানে হাম আনল ভেজায়, যদি সে পরাণ বন্ধুর তার লাগি পায়। যার ভণিতা অংশটি লক্ষ্য করুন: বাসুলি আদেশে দ্বিজ চণ্ডীদাস ভনে, তোমার বন্ধু তোমার আছে গালি পারিছ কেনে। এই পদটি মুহাম্মদ শহীদুল্লাহের মতে চণ্ডীদাসের পদ নয়। তার কারণ, এখানে দ্বিজ শব্দের প্রয়োগ রয়েছে। ভণিতায় আমরা লক্ষ্য করছি এখানে বাসুলি আদেশে বা ভনে শব্দের প্রয়োগ রয়েছে এবং ভণিতাও রয়েছে উপান্ত চরণে। ফলে পূর্ববর্তী যে সমস্ত প্রসঙ্গগুলি আমরা ইতোমধ্যে আলোচনা করলাম, সেগুলি মাথায় রাখলে আমরা খুব সহজেই বলতে পারি যে এই পদটি বড়ু চণ্ডীদাসের
পদ নয়, কারণ ভণিতায় দ্বিজ শব্দের প্রয়োগ, ভণিতায় বাসুলি আদেশে বা ভনে শব্দের প্রয়োগ এবং উপান্তচরণের ভণিতা প্রয়োগের দ্বারা আমরা খুব সহজেই বলতে পারি যে এই পদটি বড়ু চণ্ডীদাসের পদ নয়। আবার দ্বিজ চণ্ডীদাস বহু ভণিতায় বা উপান্তচরণে বাসুলি আদেশে ব্যবহার করেছেন। এই বাক্যের দ্বারাও আমরা চণ্ডীদাসের পদকে পৃথক করতে পারি। উদাহরণ হিসেবে আমরা পদকল্পতরুর 805 সংখ্যক পদটি নিতে পারি, যে পদের সূত্রপাত হচ্ছে বা সূচনা হচ্ছে এইভাবে: কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো, যার ভণিতা অংশটি লক্ষ্য করুন। বাসুলি আদেশে দ্বিজ চণ্ডীদাসে কয়, পরের লাগিয়া কি আপনা পর হয়। আবার 862 নম্বর পদটি একটু লক্ষ্য করুন, যার শুরু হচ্ছে এইভাবে: ছাড় দেশে বসতি হইল নাহিকো দোসর জনা। ভণিতায় কবি বলছেন, বাসুলি আদেশে দ্বিজ চণ্ডীদাসের গীত, আপনা আপনি চিত করহ সম্বিত। ভণিতায় কেবল চণ্ডীদাসের ব্যবহার লক্ষ্য করলাম, এবং ভণিতায় কেবল চণ্ডীদাস থাকলেও বাসুলি আদেশে এই বাক্যের দ্বারা আমরা বুঝব যে পদটি দীন চণ্ডীদাসের, পদটি বড়ু চণ্ডীদাসের নয়। উদাহরণ হিসেবে আমরা পদকল্পতরুর 210 সংখ্যক পদটিকে যদি দেখি, তাহলে দেখব যে পদটির সূচনা হচ্ছে এইভাবে: সজনী ও ধনী কে কহ বটে। ভণিতায় কবি বলছেন, কহে চণ্ডীদাসে বাসুলি আদেশে শুনোহে নাগর চান্দা, সেজে বৃষভানু রাজার নন্দিনী, নাম বিনোদিনী রাধা। এখান থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি যে বৃষভানু রাজার নন্দিনী, বিনোদিনী রাধা, এই প্রয়োগগুলি দ্বারা আমরা নিশ্চিন্তে বলতে পারি যে এই পদটি বড়ু চণ্ডীদাসের পদ নয়। আবার পদকল্পতরুর 143 সংখ্যক পদটি লক্ষ্য করুন, যে পদটি শুরু হচ্ছে এইভাবে: হাম যে অবলা হৃদয়ে অখলা, ভালো মন্দ নাহি জানি। ভণিতায় কবি বলছেন, কহে চণ্ডীদাসে শ্যাম নবরসে ঠেকিলা রাজার ঝি। এই পদে রাধাকে রাজার ঝি বলা হয়েছে এবং ব্রজবুলির হাম শব্দের প্রয়োগ এই পদে লক্ষ্য করা যায়, যেখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে এই পদটি বড়ু চণ্ডীদাসের পদ নয়। তাহলে আমরা খুব সহজেই শ্রীকৃষ্ণ কীর্তনের বাইরে বড়ু চণ্ডীদাসের নামে বা বড়ু চণ্ডীদাসের ভণিতায় যে পদগুলি রয়েছে, সেই পদগুলি বড়ু চণ্ডীদাসের নাকি অন্য চণ্ডীদাসের লেখা পদ তা সহজেই চিহ্নিত করতে পারি। আমরা আগেই আলোচনা করেছি যে যে কজন চণ্ডীদাসের অস্তিত্ব আমরা খুঁজে পেয়েছি, তার মধ্যে সবথেকে প্রাচীন যিনি, তিনি হলেন শ্রীকৃষ্ণ কীর্তন রচয়িতা বড়ু চণ্ডীদাস। এই শ্রীকৃষ্ণ কীর্তনের প্রাচীনত্ব প্রমাণে এখন মনীন্দ্রমোহন বসুর কিছু মত উল্লেখ করব। বলা বাহুল্য যে মতগুলি এই চণ্ডীদাস সমস্যার সমাধানের অন্যতম সহায়ক। মনীন্দ্রমোহন বসু মনে করেন যে শ্রীকৃষ্ণ কীর্তনে রাধা লক্ষ্মী স্বরূপা, কিন্তু চৈতন্য পরবর্তী বৈষ্ণব ভাবনা অনুসারে আমরা জানি যে সেখানে রাধা হলেন কৃষ্ণের লাদিনী শক্তি স্বরূপা, তিনি কৃষ্ণের প্রেম সাধনার অবলম্বন। শ্রীকৃষ্ণ কীর্তনে রাধা ও চন্দ্রাবলী এক, চন্দ্রাবলী রাধার নামান্তর, কিন্তু চৈতন্যোত্তর পদাবলীতে রাধা ও চন্দ্রাবলী দুই পৃথক চরিত্র, কোথাও তারা নায়িকা ও প্রতিনায়িকা। তৃতীয়ত, শ্রীকৃষ্ণ কীর্তনে বরাই রাধাকৃষ্ণের একমাত্র প্রণয় সাধিকা, কিন্তু চৈতন্য পদাবলীতে ললিতা, বিশাখা প্রভৃতি একাধিক সখীর কথা রয়েছে। চতুর্থত, শ্রীকৃষ্ণ কীর্তনের রাধা মানবী নায়িকা, অজ্ঞাত যৌবনা মুগ্ধাবস্থা থেকে প্রগল্ভ অবস্থায় তার বিবর্তন, কিন্তু পদাবলীতে রাধা প্রথম থেকেই কৃষ্ণে সমর্পিতা। এইসব বৈশিষ্ট্য থেকে মনীন্দ্রমোহন বসু সিদ্ধান্ত দিয়েছেন যে চৈতন্য প্রভাবিত ধর্মাদর্শ সমাজে প্রচলিত হওয়ার আগেই
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচিত হয়েছিল। শ্রীকৃষ্ণ কীর্তন এবং বরু চণ্ডীদাসের আলোচনার পর আমরা আরও একাধিক চণ্ডীদাসের অস্তিত্ব সম্পর্কে আলোচনা করব এবং সেই সমস্ত কবিদের কথা বিশদে জেনে নেব। প্রথমেই আমরা আলোচনা করব দ্বিজ চণ্ডীদাস সম্পর্কে। চণ্ডীদাস সমস্যা সমাধানে দ্বিজ চণ্ডীদাস নামে অন্য একজন চণ্ডীদাসের অস্তিত্ব স্বীকৃত হয়েছে। ভাব ও ভাষা বিচারে দ্বিজ চণ্ডীদাস স্বতন্ত্র কবি। ডক্টর সুকুমার সেন তাঁর বাঙ্গালা সাহিত্যের ইতিহাস গ্রন্থের দ্বিতীয় খণ্ডে মন্তব্য করেছেন যে এই চণ্ডীদাসের জীবৎকাল 1525 সালের এদিকে হইবে না। দ্বিজ চণ্ডীদাস রাধাকৃষ্ণ লীলা বিষয়ক কিছু বিচ্ছিন্ন পদাবলী রচনা করেছিলেন। তার পূর্বরাগ, আক্ষেপানুরাগ ও ভাবসম্মিলনের পদগুলি বেশ উৎকর্ষপূর্ণ। এইসব পদের ভাব ও আদর্শ থেকে প্রমাণিত হয় যে শ্রী চৈতন্যদেব হয়তোবা তাঁর পদ আস্বাদন করতেন। বরু চণ্ডীদাসের মতো দ্বিজ চণ্ডীদাসও যে বাসুলী সেবক ছিলেন তা তাঁর ভণিতা থেকে জানা যায় এবং দ্বিজ চণ্ডীদাসের তারা নাম্নী রজকী সাধন সঙ্গিনী ছিলেন। বরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনের কয়েকটি মাত্র আরবি ফার্সি শব্দ আছে, কিন্তু দ্বিজ চণ্ডীদাসের পদাবলিতে ব্যবহৃত আরবি ফার্সি শব্দের সংখ্যা অনেক। এতে দ্বিজ চণ্ডীদাস যে পরবর্তীকালের তা খুব সহজেই প্রমাণিত হয়। এর পাশাপাশি দ্বিজ চণ্ডীদাসের দুটি পদে শ্রী চৈতন্যদেবের উল্লেখ আছে, এমনকি তার একটি পদের ভণিতায় শ্রী রূপ গোস্বামীর নাম পাওয়া যায়। এই সূত্র ধরে মুহম্মদ শহীদুল্লাহ সিদ্ধান্ত করেছেন যে মনে হয় তিনি চৈতন্য শিষ্য রূপ গোস্বামীর শিষ্য ছিলেন। দ্বিজ চণ্ডীদাসের পর এবার আমরা আলোচনা করে নেব দীনচণ্ডীদাস সম্পর্কে। চণ্ডীদাস সমস্যার ক্ষেত্রে দীনচণ্ডীদাসের নামও বিশেষভাবে উল্লেখযোগ্য। মনীন্দ্রমোহন বসু মনে করেন দীনচণ্ডীদাসের পদগুলি দ্বিজ চণ্ডীদাসের ভণিতায় চলেছে। প্রকৃতপক্ষে তাঁরা ছিলেন পৃথক কবি। আবার মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন দীনচণ্ডীদাসের প্রামাণিক ভণিতায় বাসলী দেবীর কোনো উল্লেখ নেই, রজকিনী রামী বা নানুনেরও উল্লেখ নেই। আসলে দীনচণ্ডীদাস একটি ধারাবাহিক কৃষ্ণযাত্রা রচনা করেছিলেন, কিন্তু দীনচণ্ডীদাস বিক্ষিপ্ত পদাবলী ছাড়া কোনো ধারাবাহিক কৃষ্ণলীলা কাব্য রচনা করেননি। তিনি ব্রজবুলিতেও কিছু পদ রচনা করেছিলেন। মনীন্দ্রমোহন বসুর মতে 1700 থেকে 1750 সালের মধ্যে দীনচণ্ডীদাসের পদাবলী প্রসিদ্ধি লাভ করেছিল। মুহম্মদ শহীদুল্লাহ দীনচণ্ডীদাসকে সপ্তদশ শতকের প্রথমার্ধের লোক মনে করেছেন। হরেকৃষ্ণ মুখোপাধ্যায় প্রমাণ করেছেন যে দীনচণ্ডীদাস নরোত্তম ঠাকুরের শিষ্য ছিলেন এবং খুব সম্ভবত 17 শতকের গোড়ার দিকে তার সময়কাল। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তাঁর বাংলা সাহিত্যের ইতিবৃত্ত গ্রন্থের দ্বিতীয় খণ্ডে মন্তব্য করেছেন, সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে দীনচণ্ডীদাস নামক একজন স্বল্প প্রতিভাশালী কবির আবির্ভাব হইয়াছিল, যিনি রাধাকৃষ্ণ লীলা অবলম্বনে বিরাট পালা রচনা করিয়াছিলেন, কিন্তু তাহার রচনা অতিশয় নীরস, কবিত্ব প্রতিভা বর্জিত, সাধারণ স্তরের লেখনী কণ্ডুয়ন মাত্র। মনীন্দ্রমোহন চণ্ডীদাস ভণিতাযুক্ত যাবতীয় পদকে দীনচণ্ডীদাসের ক্ষীণ স্কন্ধে আরোপ করিয়াছেন, ইহা কখনোই যুক্তিসঙ্গত নহে। দ্বিজ চণ্ডীদাস দীনচণ্ডীদাসের পরবর্তীতে যে চণ্ডীদাসের প্রসঙ্গ আমরা আলোচনা করব এখন, তিনি হলেন সহজিয়া চণ্ডীদাস। ইতপূর্বে আমাদের আলোচনা থেকে বরু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস ও দীনচণ্ডীদাস এই তিনজনের অস্তিত্ব প্রমাণিত হয়। কবি যশপ্রার্থী অনেক অখ্যাত কবি আমরা জানি যে চণ্ডীদাসের ভণিতা প্রয়োগ করে যে বিভ্রান্তি সৃষ্টি করেছেন তাতে চণ্ডীদাস সমস্যার জটিলতা বৃদ্ধি পেয়েছে। এই চণ্ডীদাস সমস্যার জটিলতার পরিপ্রেক্ষিতে কেউ কেউ সহজিয়া চণ্ডীদাস নামে চতুর্থ আরেকজন চণ্ডীদাসের পরিকল্পনা করেন।
সহজিয়া চণ্ডীদাস মূলত সহজিয়া মতের রাগাত্তিকা পদের লেখক ও পীড়িতি মন্ত্রের সাধক। তার সম্পর্কে একাধিক গল্প কাহিনী বা কিংবদন্তি প্রচলিত আছে। ডক্টর বিমান বিহারী মজুমদার অনুমান করেছেন যে সহজিয়া মতের কবি চণ্ডীদাসের ভণিতায় রাশি রাশি পদ জড়ো করে অনাবশ্যক জঞ্জালের স্তূপ বৃদ্ধি করা হয়েছে মাত্র। এতক্ষণের আলোচনার ভিত্তিতে আপনারা একাধিক চণ্ডীদাসের অস্তিত্ব সম্পর্কে যেমন অবহিত হয়েছেন, তেমনি বিভিন্ন সাহিত্যবেত্তাদের নানান মতবাদের সম্মুখীন হয়েছেন। চণ্ডীদাস সম্পর্কিত এই সমস্ত মতবাদগুলি খুব সংক্ষেপে এখন আমরা আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই আমরা উল্লেখ করব দীনেশচন্দ্র সেনের কথা। ডক্টর দীনেশচন্দ্র সেন তিনি অভিন্ন চণ্ডীদাসকে স্বীকার করেন। তার মতে চণ্ডীদাস একজন কবি। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তিনি দীনেশচন্দ্র সেনের এই মতটিকে সমর্থন করেন। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কারক বসন্তরঞ্জন রায় বিদ্যুৎবল্লভ তিনি পদাবলী ও শ্রীকৃষ্ণ কীর্তনের কবিকে একই ব্যক্তি ধরেছেন। আবার মনীন্দ্রমোহন বসু ও ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় চৈতন্যপূর্ব বরুচণ্ডীদাস এবং চৈতন্য পরবর্তী দীন বা দ্বিজ একজন পদাবলীর চণ্ডীদাসকে স্বীকার করেন। মুহম্মদ সৈদুল্লাহ শ্রীকৃষ্ণ কীর্তনের বরুচণ্ডীদাস ছাড়াও পদাবলীর দুই চণ্ডীদাস অর্থাৎ দ্বিজ চণ্ডীদাস ও দীন চণ্ডীদাসকে স্বীকার করেন। ডক্টর বিমান বিহারী মজুমদার তিনজনের বেশি চণ্ডীদাসের কথা স্বীকার করেছেন। সুকুমার সেন শ্রীকৃষ্ণ কীর্তনের কবি ছাড়াও দ্বিতীয় কোনো উল্লেখযোগ্য চণ্ডীদাসের অস্তিত্বে সন্দেহ প্রকাশ করেছেন। এই ধরনের আরও অনেক মতামত বাংলা সাহিত্যের ইতিহাসে রয়েছে। তবে আমরা ডক্টর মুহাম্মদ সৈদুল্লাহের মত অনুযায়ী চৈতন্য পূর্বযুগের শ্রীকৃষ্ণ কীর্তন রচয়িতা বরুচণ্ডীদাস, পদাবলীর দ্বিজ চণ্ডীদাস এবং চৈতন্য পরবর্তী পদাবলীর দীন চণ্ডীদাস এই তিনজনকে স্বীকার করব। চণ্ডীদাস সমস্যা সম্পর্কিত একাধিক মতগুলি উপস্থাপন করার পরবর্তীতে আমরা এবার এক নজরে দেখে নিতে পারি এই চণ্ডীদাস সমস্যার সম্ভাব্য সিদ্ধান্ত কি হতে পারে। এতক্ষণের আলোচনার ভিত্তিতে আমরা খুব সহজেই বলতে পারি যে আমাদের আলোচনায় মোট 4 জন চণ্ডীদাসের কথা উপস্থাপিত হয়েছে। তাদের মধ্যে প্রথম হলেন চৈতন্য পূর্ববর্তী শ্রীকৃষ্ণ কীর্তনের কবি বরুচণ্ডীদাস। দ্বিতীয় চণ্ডীদাস হলেন চৈতন্য পূর্ব অথবা সমসাময়িক কালের কবি দ্বিজ চণ্ডীদাস এবং তৃতীয় চণ্ডীদাস হলেন চৈতন্য উত্তরকালের কবিত্ব শক্তিতে তুলনামূলকভাবে দুর্বল কবি দীন চণ্ডীদাস এবং চতুর্থ এবং শেষ চণ্ডীদাস হলেন চট্টগ্রামের রাধার কলঙ্ক ভঞ্জন প্রণেতা দ্বিজ চণ্ডীদাস। 1916 সাল থেকে যে চণ্ডীদাস সমস্যার উৎপত্তি হয়েছে সেই সমস্যার সমাধান আমরা এখনও করে উঠতে পারিনি। তাহলেও পণ্ডিতগণ যে সমস্ত সূত্র আমাদের প্রদান করেছেন তার ভিত্তিতে একটি সম্ভাব্য সমাধান আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আসলে মধ্যযুগের কবিদের নিয়ে সংগঠিত এই সমস্ত সমস্যার সঠিক সমাধান করা সম্ভব নয়, তার বহুবিধ কারণ আছে। আমরা শুধু এটুকুই বলতে পারি, শেষ নাহি যে শেষ কথা কে বলবে। এই অন্তহীন প্রশ্ন নিয়ে আমরা আগামী দিনেও এগিয়ে যাব। দেখা যাক চণ্ডীদাস সমস্যার সঠিক পথ আমরা খুঁজে পাই কিনা। যাই হোক, এই বিষয়টি সম্পর্কে আপনারা যদি অতিরিক্ত পাঠে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য একাধিক গ্রন্থ রয়েছে যে গ্রন্থগুলি আপনারা অবলম্বন করতে পারেন। এই গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ হল অমিত্রসূদন ভট্টাচার্য সম্পাদিত বরুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন সমগ্র। সাহিত্যের ইতিহাস হিসেবে আপনারা পাঠ করতে পারেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের ইতিবৃত্ত এই গ্রন্থের দ্বিতীয় খণ্ডটি, তারাপদ মুখোপাধ্যায় রচিত শ্রীকৃষ্ণ কীর্তন,
দীনেশচন্দ্র সেন রচিত বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থের প্রথম খণ্ড। বিবিধ বৈষ্ণব কবিদের সমস্যা সম্পর্কে জানতে হলে আপনারা অবশ্যই পাঠ করতে পারেন দেবনাথ বন্দ্যোপাধ্যায় রচিত বৈষ্ণব কবি প্রসঙ্গে। চণ্ডীদাস সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে নরেশচন্দ্র জানা সম্পাদিত শ্রীকৃষ্ণ কীর্তন চর্চা গ্রন্থে। আপনারা দেখতে পারেন নীলরতন সেন সম্পাদিত বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন প্রথম খণ্ড, নীলিমা ইব্রাহিম সম্পাদিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যপাঠের ভূমিকা, এই গ্রন্থটিও। অবশ্য পাঠ্য গ্রন্থ হিসেবে আমরা যে গ্রন্থটিকে চিহ্নিত করব তা হচ্ছে বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ সম্পাদিত শ্রীকৃষ্ণ কীর্তন, এই মূল গ্রন্থটিকে। আপনারা পাঠ করতে পারেন বিমান বিহারী মজুমদার রচিত ষোড়শ শতাব্দীর পদাবলী সাহিত্য, মুহাম্মদ আব্দুল হাই ও আনোয়ার পাশা সম্পাদিত বড়ুচণ্ডীদাসের কাব্য, সর্বোপরি মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা সাহিত্যের কথা গ্রন্থের দ্বিতীয় খণ্ড, সুকুমার সেন রচিত বাঙ্গালা সাহিত্যের ইতিহাস গ্রন্থের দ্বিতীয় খণ্ড এবং সুখময় মুখোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রাচীন কবিদের পরিচয় ও সময়, এই গ্রন্থটিও আপনাদের অন্যতম অবলম্বন হতে পারে।